শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে সৌমিত্র শুভ সবাইকে স্বাগত জানাচ্ছি। খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসা নিশ্চিতে তাকে বিদেশ পাঠানোর দাবিতে সারা দেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বিএনপি। অবহেলা না করে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নেতারা। তাদের অভিযোগ, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসনকে। একই দাবিতে নয়াপল্টন এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার অবস্থা নিয়ে গুজব ছড়াচ্ছে একটি মহল। সংবাদ সম্মেলন থেকে বৃহস্পতিবার যুবদলের বিক্ষোভ সহ ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন তিনি। তাকে তিলে তিলে নিঃশেষ করার জন্যই কারাবন্দী করে রাখা হয়েছে। আজকে তার প্রমাণ, আজকে এভার কেয়ারে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমরা বারবার বলেছি তার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হোক। সারা দেশে বা জুমা প্রত্যেকটা মসজিদে দেশনেত্রীর মুক্তি ও রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করা হবে, দোয়া চাওয়া হবে এবং অন্যান্য সম্প্রদায়ের যারা আছেন তারা তাদের উপাসনালয়ে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং রোগ মুক্তির জন্য তারা প্রার্থনা করবে। চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সারা দেশে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে বিএনপি। বগুড়ায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়ে বিএনপি নেতাকর্মীরা। পরে ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে এগিয়ে যায় তারা। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েক দফা বাধার পর দলের ৪-৫ জন নেতা গিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন। এ সময় নেতাকর্মীরা জেলা প্রশাসক কার্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ করেন। দুপুরে সিলেট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেয় জেলা ও মহানগর বিএনপি। এ সময় বিএনপি নেতারা বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ, দলীয় চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। ময়মনসিংহে দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যায় উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন দলের সিনিয়র নেতারা। খুলনা জেলা প্রশাসনে যৌথভাবে স্মারকলিপি দেয় জেলা ও মহানগর বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। বিএনপি নেতারা বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে দেশবাসী উদ্বিগ্ন। দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান তারা। লক্ষ্মীপুরে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে যান বিএনপি নেতারা। দলের চেয়ারপারসনের মুক্তি ও বিদেশ যেতে দেওয়ার অনুমতির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী আইনি। এদিকে নাটোরে দলের কর্মসূচি প্রতিহত করতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেয় বলে অভিযোগ করে বিএনপি। পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় স্মারকলিপি জমা দিতে বিলম্ব হয় তাদের। পরে জেলা প্রশাসক শামীম আহমেদের কাছে স্মারকলিপি জমা দেন নেতাকর্মীরা। জামালপুরে জেলা প্রশাসক মুর্শেদা জামানের হাতে স্মারকলিপি তুলে দেয় বিএনপি। তারা অভিযোগ করেন, অন্যায়ভাবে খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে সরকার। চিকিৎসার জন্য বিদেশ যেতে না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। এছাড়া টাঙ্গাইল, ফেনী সহ বিভিন্ন জেলায় কেন্দ্রীয় কর্মসূচি পালন করে বিএনপি। দেশের উন্নয়ন অর্জনে ঈর্ষান্বিত হয়ে বিএনপি সাম্প্রদায়িক অপশক্তিকে সাথে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের নেতাকর্মীদের এই অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সকালে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন ওবায়দুল কাদের। বলেন, জনগণের কাছে ভোট চাওয়ার মতো বিএনপির মুখ নেই। তারা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে নতুন নতুন ইস্যু খুঁজে বেড়াচ্ছে। বিএনপি আজকে সাম্প্রদায়িক শক্তির উপর ভর করে ওদের পৃষ্ঠপোষকতা দিয়ে সরকারের উন্নয়নের বিরুদ্ধে, অর্জনের বিরুদ্ধে বিষোদ্গার করছে, আজকে মিথ্যাচার করছে। তাদের রাজনীতি মাঠে নেই, তাদের রাজনীতি আজকে প্রেস ব্রিফিংয়ে সীমিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অসুস্থ রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, সরকার দেশেই খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে চায়। অন্যদিকে তার কিছু হলেই বিএনপি তাকে বিদেশ দিতে চায়। ডক্টর হাসান মাহমুদ বলেন, খালেদা জিয়ার চিকিৎসকরা কিছু বলছেন না, অথচ বিএনপি নেতারা ডাক্তারের ভূমিকা পালন করছেন।
বিএনপিকে অনুরোধ জানাবো বেগম জিয়ার অসুস্থতা নিয়ে অসুস্থ রাজনীতি না করার জন্য। বেগম জিয়াকে অসুস্থ রেখে তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়, এটি বেগম জিয়ার প্রতি অসম্মান জানানো হচ্ছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ, যত দ্রুত সম্ভব উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো জরুরি বলেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। গতকাল এফআরকে হাসপাতালে বিএনপি চেয়ারপারসনকে দেখতে যান ডাক্তার জাফরুল্লাহ। দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলন করে তিনি জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। ডাক্তার জাফরুল্লাহ বলেন, বিএনপি চেয়ারপারসনকে দ্রুত বিদেশে নেওয়া না হলে পরিস্থিতি কি হবে তা বলা মুশকিল। উনি অত্যন্ত কঠিন অবস্থায় আছেন। সম্ভব হলে আজকে রাত্রি উনাকে ফ্লাই করা উচিত, তা না হলে এই জন্য যে কোনো কিছু ঘটে যেতে পারে। রাষ্ট্র দায়ী, প্রধানমন্ত্রী দায়ী, আইনমন্ত্রী দায়ী, এরা প্রত্যেকে হুকুমের আসামি হবেন। এইভাবে অমানবিক কাজ করতে পারেন না। 50 বছরে বাংলাদেশ যে জায়গায় এসেছে, জাতির পিতা বেঁচে থাকলে সেই অর্জন বাংলাদেশ 10 বছরেই করত, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনায় এই মন্তব্য করেন তিনি। এ সময় বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, শত বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। রূপকল্প 2021 যেটি ঘোষণা করা হয়েছিল তা অর্জনে সক্ষম হয়েছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করে বিশ্বমঞ্চে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের অঙ্গীকার। 4-5টি বছর যদি হাতে সময় পেতেন, বাংলাদেশ কিন্তু উঠে দাঁড়াতো। আজকে যে সম্মানজনক অবস্থানে আসতে আমাদের 50 বছর পূর্তিতে আমরা যে জায়গায় আসতে পেরেছি, সেই জায়গায় আমরা স্বাধীনতার 10 বছরের মধ্যে পৌঁছে যেতে পারতাম যদি জাতির পিতা বেঁচে থাকতেন। মানসিকতা ও সহিংসতার বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিকালে জাতীয় সংসদের দেয়া ভাষণে তিনি এই আহ্বান জানান। বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিকেলে জাতীয় সংসদে আলোচনা শুরু হয়। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা। শুরুতেই এই বিষয়ে ভাষণ দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসসালামু আলাইকুম। রোল মডেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন তার সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক দলসমূহকে পরমত সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে। আসুন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা দল ও মত পথের পার্থক্য বলে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে জাতির গণতান্ত্রিক অভিযাত্রা ও দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার মধ্য দিয়ে লাখো শহীদের রক্তের ঋণ পরিশোধ করি। জমি দখলের মামলায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম সহ 4 জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলেরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল জারি করে এই আদেশ দেন। 1 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। স্পেশাল মেসেঞ্জারে এই আদেশ পৌঁছে দেওয়ার নির্দেশ দেন আদালত। গাজীপুরের সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই জমির দখলে থাকা ব্যক্তি এ নিয়ে রিট করলে এ ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। হাইকোর্টের আদেশ থাকা সত্ত্বেও এখানে একটা ক্লিয়ার একটা নিষেধাজ্ঞার আদেশ আছে। সেই আদেশকে ভায়োলেট করে সে বারবার আমাদেরকে, এই প্রবাসী পরিবারকে তারা ডিস্টার্ব করছে। তাই মাননীয় আদালত আজকে সন্তুষ্ট হয়ে তার উপর রুল জারি করেছে। আমরা 1 সপ্তাহ পর এই রুল রেডি করে মামলা পূর্ণাঙ্গ শুনানির জন্য প্রস্তুত করব। বকেয়া বেতন পরিশোধ ও বেতন বৃদ্ধির দাবিতে মিরপুর ও কুড়িলে সড়ক অবরোধ করে বিভিন্ন গার্মেন্টের শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এতে মিরপুর 12 থেকে 14 সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় 4 ঘন্টা পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে মিরপুর 12 থেকে 14 নম্বর পর্যন্ত যান চলাচল শুরু হয়। এছাড়া সকালে রাজধানীর কুড়িলেও সড়ক অবরোধ করে ওয়েমার্ট অ্যাপারেলসের শ্রমিকরা। অবস্থান নেয় প্রগতি সরণির দুপাশেই। অভিযোগ, 2 মাসের মজুরি নিয়ে তালবাহানা করছে মালিকপক্ষ। কারখানায় নিয়মিত শিপমেন্ট আর অর্ডার এলেও দেয়া হচ্ছে না বেতন। যুবলীগের নেতারা আইসে আমাদের উপরে আক্রমণ করছে। আমাদের এই জায়গায় 3টা বাড়ি দিছে, বাড়ি দেওয়ার পর আমি থাকা আছি।
পরে আমি দৌড়েছি, পুলিশ থেকে দাঁড়া দেখছি। আমাদের বেতন বাড়াবে, হাজিরা বাড়াবে, তারপর আমরা এই আন্দোলন বন্ধ যা দেয় 5,000 8,000 এরকম ভাঙি ভাঙি টাকা দেয়। চার কিস্তিতে বেতন আমরা কেন কিস্তি নিতে আইছি? বকেয়া বেতন দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা। এতে যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী আর চালকরা। পুলিশ জানায়, দাবি আদায়ে সকালে চান্দিনার বেলাশ্বর এলাকায় অবস্থান নেন ডেনিম প্রসেসিং প্ল্যান্টের শ্রমিকরা। এক পর্যায়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করেন তারা। এতে মহাসড়কের 10 কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। পরে বেতন ভাতা পরিশোধের আশ্বাস দিলে বেলা 2টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। স্বাভাবিক হয় যান চলাচল। কুমিল্লা নগরীর 17 নম্বর কাউন্সিলর ও প্যানেল মেয়র সৈয়দ মোহাম্মদ সোহেল সহ 2 জনকে গুলি করে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। গতরাতে 11 জনের নাম সহ 21 জনের বিরুদ্ধে হত্যা মামলা করে নিহত সোহেলের পরিবার। মাদক ব্যবসায় বাধা দেয় সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হন কাউন্সিলর, এমন দাবি স্বজনদের। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সুজানগর এলাকার মাদক ব্যবসায়ী শাহ আলম নিজেই গুলি করেন সোহেলকে। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই যে এটা সুষ্ঠুভাবে একটা বিচার করা হোক, যত তাড়াতাড়ি সম্ভব। যারা এই কাজে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। যাওয়ার সময় আমার আব্বুর হাসি মুখটাই শুধু আমি দেখছি, আর কিছু দেখিনি। আর যখন দেখছি তখন শুধু রক্তাক্ত চেহারাটা দেখছি। ওরা গুলি করার পরে শাটার পালাই দিছে, যে সে গুলি করছে এই গালে। তারপর তারা বের হয়েছে গ্রামের গুলির আওয়াজ শুনে গ্রামের মানুষ আসছে, সে বলতেছে, এই সুহেল, এই শাহ আলম কি করতেছস? ইতিমধ্যে আমরা একজনকে আটক করেছি, এজান নামে একজন, এবং অন্যান্য আসামিদেরকে আমরা আটকের জন্য জোরালো পদক্ষেপ গ্রহণ করেছি। ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই তাদেরকে আইনের আওতায় আনতে পারবো বলে আশা রাখছি। নির্বাচনে সহিংসতা হবে না এমন গ্যারান্টি দেয়া যায় না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। নির্বাচন কেন্দ্রিক বেশিরভাগ সহিংসতা রাতের বেলা হওয়ায় ঠেকানো কঠিন বলেও মনে করেন তিনি। পরবর্তী 2 ধাপের ইউপি নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা শেষে সিইসি বলেন, এমপিদের আচরণবিধি ভঙ্গের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দেশজুড়ে অনুষ্ঠিত ইউপি নির্বাচন প্রতিযোগিতামূলক হয়েছে বলেও মন্তব্য করেন সিইসি। আমরা তো আপ্রাণ চেষ্টা করব সেই নির্বাচন সহিংসতা রোধ করার জন্য। একটাও সহিংস হবে না, একটাও মারামারি হবে না, এরকম নিশ্চয় তো আমরা কেউ দিতে পারি না। আমরা চেষ্টা করব এইগুলো নিয়ন্ত্রণ করার জন্য। এলাকার মস্তান বা দোষী লোক যেগুলো এই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে তাদেরকে আগাম গ্রেপ্তার করার জন্য আমরা ইনস্ট্রাকশন দিয়েছি। বাবা নৌকা প্রতীক না পাওয়ায় আওয়ামী লীগ অফিসে ভাঙচুর চালিয়েছে ছেলে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর পশ্চিম বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই ঘটনা ঘটে। ভাঙচুরের দৃশ্য নিজের ফেসবুক লাইভেও প্রচার করেন ছাত্রলীগ নেতা বাইজিদ সরকার। জানা গেছে, 4র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুলালপুর ইউনিয়ন থেকে নৌকার প্রত্যাশী ছিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম। তবে মঙ্গলবার নৌকা প্রতীকে অন্যজনের নাম শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে মনিরুলের ছেলে বাইজিদ। হবিগঞ্জের নবীগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীর অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ভোররাতে ইউনিয়নের দেওপাড়া বাজারে অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় কে বা কারা। সময় আগুনে পুড়ে যায় ব্যানার, পোস্টার, চেয়ার। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খায়ের। তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে বরগুনার এম বালিয়াতলিতে চেয়ারম্যান পদে সমভোট পাওয়ায় 2 প্রার্থীর মধ্যে ফের ভোট অনুষ্ঠিত হয়েছে। 9টি কেন্দ্রে একযোগে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। এই নির্বাচনে শুধুমাত্র চেয়ারম্যান পদেই ভোট গ্রহণ হয়েছে। ভোটযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন 11 নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সর্বোচ্চ এবং সমভোট পাওয়া 2 জন। তারা হলেন নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির এবং আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম বাড়ি বাদল। নির্বাচনে তারা দুজনই পান সমান সংখ্যক 5700 ভোট। জ্বালানি উত্তোলন নিয়ে ওপেকের সাথে ক্রেতাদের দ্বন্দ্ব তুঙ্গে। ওয়াশিংটনের বারবার আহ্বান সত্ত্বেও শীর্ষ তেল উত্তোলনকারীদের সরবরাহ না বাড়ানোর সিদ্ধান্তে নাখোশ যুক্তরাষ্ট্রসহ শীর্ষ আমদানিকারকরা। জ্বালানি তেলের দামে লাগাম টানতে চীন, যুক্তরাষ্ট্রের মতো 2 বৈরী দেশও বেঁধেছে জোট। একই পথে হাঁটছে জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত ও যুক্তরাজ্য। আমাদের সমন্বিত পদক্ষেপ হয়তো রাতারাতি জ্বালানির মূল্যবৃদ্ধি সমস্যার সমাধান করবে না, তবে একটা পার্থক্য তো অবশ্যই তৈরি হবে। সময় লাগবে, তবে আরও দেরি হওয়ার আগে ব্যবস্থা নিতে হবে।
ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ সামরিক শক্তি নিয়ে দাঁড়ানোর হুঁশিয়ারি দিল ইসরায়েল। পরমাণু আলোচনা ইস্যুতে আইএইএ প্রধান যখন তেহরান সফর করছেন সে সময়ই এলো এই হুমকি। ইরানের সাথে কোনো আন্তর্জাতিক চুক্তি মেনে নেওয়া হবে না এমনটাও জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। পরমাণু শক্তির ছায়ায় ইরান তার মিত্রদের নিয়ে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে চায়, কিন্তু আমরা তা হতে দেব না। প্রয়োজনে সর্বোচ্চ শক্তি নিয়ে দেশটির মুখোমুখি হব। দিনকে দিন ইরান শক্তিশালী হয়ে উঠছে, এটা সবাই দেখছে। তাই আমরা দ্বিতীয়বার কোনো পরমাণু চুক্তি হতে দেব না। গুঞ্জনের প্রায় 5 মাস পর অবশেষে টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। এর আগে জুলাইতে হারার স্পোর্টস ক্লাব মাঠে নিজের 50তম টেস্ট চলাকালীন অবসরের ইঙ্গিত দেন মাহমুদুল্লাহ, কিন্তু তখন রিয়াদ কিংবা বিসিবি অবসরের বিষয়টি নিশ্চিত করেনি কেউই। নিজের শেষ ইনিংসে ম্যাচ জয়ী অপরাজিত 150 রানের ইনিংস খেলেন বাংলাদেশ ক্রিকেটের সাইলেন্ট কিলার। নিজের 12 বছরের ক্যারিয়ারে 50 টেস্টে 33.49 গড়ে 2914 রান করেছেন রিয়াদ। বল হাতে নিয়েছেন 43 উইকেট। বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে এখন চট্টগ্রামে আছে 2 দল, যেখানে সকালে পাকিস্তানের পর বিকেলে বাংলাদেশ অনুশীলন করেছে সাগরিকায়। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকালে হালকা স্ট্রেচিংয়ের পর ব্যাটিং ও বোলিং অনুশীলন করে বাবর আজমের দল। টানা 3 ঘন্টা কয়েক দলে ভাগ হয়ে অনুশীলন করে গোটা দল। এরপর দুপুর 1:30 অনুশীলনে নামে বাংলাদেশ। নতুন ডাক পাওয়া 2 ক্রিকেটার মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজা প্রথমবার অনুশীলন করেছেন জাতীয় দলের জার্সিতে। টি-20তে হোয়াইট ওয়াশ হবার পর এবার সাদা পোশাকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় টাইগাররা, যেখানে প্রথম টেস্টের স্কোয়াডে থাকলেও সাকিবের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। 26 নভেম্বর থেকে সাগরিকায় শুরু হচ্ছে 2 দলের প্রথম টেস্ট। 3 বছর ধরে জাতীয় দলে ডাক পাচ্ছেন তিনি, কিন্তু এই লম্বা সময় কোনো ফরম্যাটে অভিষেক হয়নি ইয়াসির আলী রাব্বির। এই ধারাটা চলতে থাকলে মানসিকভাবে পিছিয়ে পড়তে পারেন ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত এই ক্রিকেটার, বলছেন কোচ নুরুল আবেদিন নোভেল। প্রথম শ্রেণীর ক্রিকেটে 50 ঊর্ধ্ব গড়ে রান করা এই রাব্বির জন্য আদর্শ হতে পারে চট্টগ্রামের মাঠে টেস্ট অভিষেক। একটা খেলোয়াড় টিমের সাথে আছে, থাকছে, ও টিমের সাথে ঘুরছে, কিন্তু 11-এ চান্স পাচ্ছে না বা প্রপার সময়ে ওকে ইনক্লুড করা হচ্ছে না। এই ব্যাড ইম্প্যাক্টটা কিন্তু যে কোনো খেলোয়াড়ের পড়তে পারে। করোনা দেশে প্রাণহানি হয়েছে আরও 3 জনের। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন আরও 312 জন। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 1.49%। নমুনা পরীক্ষা হয়েছে 21,002টি। এ পর্যন্ত শনাক্ত 15,74,948 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 338 জন। মোট সুস্থ 15,39,193 জন। মৃত 3 জনের মধ্যে 1 জন পুরুষ, 2 জন নারী। বিভাগভিত্তিক প্রাণহানির হিসাবে চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় 1 জন করে মারা গেছেন। করোনার প্রভাবে কমেছে মেয়েদের শিক্ষার হার। বাংলাদেশের মতো পুরো বিশ্বেই এর প্রভাব পড়েছে কম বেশি। মেয়েদের শিক্ষার গুণগত মান বাড়ানো, ক্লাসে ফেরানোর সেই চ্যালেঞ্জ নিয়েই কাজ শুরু করেছে ব্রিটিশ সরকার। অঞ্চলভেদে জলবায়ু পরিবর্তনের কারণেও মেয়েদের শিক্ষার হার কমছে বলেও জানান ব্রিটিশ এমপি। এজন্য ডিজিটাল শিক্ষা ব্যবস্থা ত্বরান্বিত, শিক্ষকদের জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করবে যুক্তরাজ্য। সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রীর মেয়েদের শিক্ষা বিষয়ক বিশেষ দূত হেলেন গ্রান্ট বাংলাদেশ সফর করে যমুনা নিউজকে জানালেন তার অভিজ্ঞতার কথা। বাংলাদেশে এসে সিলেটের বেশ কয়েকটি অঞ্চল ঘুরে দেখেছি আমি। সেখানে মেয়েদের শিক্ষার হার কমে গেছে। বিষয়টি শুধু যে বাংলাদেশে তা নয়, করোনার কারণে পুরো বিশ্বেই একই অবস্থা। আমাদের প্রধানমন্ত্রীর সহায়তায় আমরা সেই পরিস্থিতি পরিবর্তন করতে যাচ্ছি। বাংলাদেশ তাতে অবশ্যই অগ্রাধিকার পাবে। তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান বলেছেন দেশেই খালেদা জিয়ার উন্নত চিকিৎসা হচ্ছে, প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক আনা যেতে পারে। তিনি বলেছেন খালেদা জিয়ার বয়সজনিত কারণে নানা অসুখে তিনি শারীরিকভাবে খুবই নাজুক অবস্থায় আছেন, তার জন্য সমবেদনা জানান তথ্য প্রতিমন্ত্রী। দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। তার চিকিৎসা হচ্ছে, অবশ্যই চিকিৎসা হচ্ছে বাংলাদেশে, সর্বোচ্চ চিকিৎসাটাই হচ্ছে। বিদেশ থেকে তাদের কাঙ্ক্ষিত যে কোনো বড় ডক্টর, সে হোক সার্জন হোক অর্থোপেডিশিয়ান, মানে ওনার তো অনেকগুলো ডিজিজ, তাই না, যদি আনতে তারা চান এই ব্যাপারে সরকার অনুমতি দিতে রাজি আছে।
মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বগুড়া ৩ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন। তার বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন স্থানে ১৯ জনকে হত্যার অপরাধ প্রমাণিত হয়েছে। রায়ের পর্যবেক্ষণ আদালত বলেন, তালুকদারের অপরাধ মানবতার বিরুদ্ধে নৃশংস অপরাধ। এমন মানুষের সংসদ সদস্য হওয়া বাংলাদেশ ও জাতির জন্য লজ্জাজনক। আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকা পলাতক। শ্মশান ঘাটে নিয়ে তাদেরকে হত্যা করা হয় এবং আব্দুল মোমিন তালুকদার নিজ হাতে গুলি করে তাদেরকে হত্যা করেছে। এই ৩টি অভিযোগের জন্যই সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হয় তাদের আব্দুল মোমিন তালুকদারকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। তখনকার দিনের একজন তরুণ এবং একজন কম বয়স্ক লোক, তাকে এই যে ভূমিকা আমরা আজকে দেখি, শুধুমাত্র আমরা মনে করি যে রাজনৈতিক বিবেচনায় তাকে আজকে এই বিচারটার তাকে সম্মুখীন হতে হয়েছে। সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিমার পক্ষে স্বাস্থ্য অধিদপ্তর। বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অধিদপ্তর মহাপরিচালক। উন্নত বিশ্বে বিনামূল্যে চিকিৎসা সেবা পান প্রায় সবাই, তবে এর মূল খরচ আসে স্বাস্থ্য বিমার মাধ্যমে। দেশে বিমা থাকলেও আস্থা নেই অনেকের। দিন শেষে হাসপাতালের ব্যয়ের সাথে পাল্লা দিয়ে উঠতে পারছেন না প্রায় 1/3 মানুষ। বিশ্লেষকদের মত, সদিচ্ছা থাকলে দ্রুতই পদক্ষেপ নেওয়া সম্ভব। সকালে হেলথ ইকোনমি ইউনিট আয়োজিত এক কর্মশালায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারি হাসপাতালের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা জরুরি। সরকারি হসপিটাল ওই জায়গাটা চেঞ্জ না করলে বিমারাটা আসতে পারবে না। বেসরকারি হসপিটাল দেখেন যে ঢাকা শহর ছাড়া আর বাংলাদেশে এমনকি বিভাগীয় শহরে আপনি 24/7 ওপেন আছে একটা ফুল ফ্লেজ হসপিটাল কিন্তু নাই। তাহলে আমাদের সরকারি যে হসপিটালগুলো আছে এগুলোকে ফাংশনাল করতে হবে। সরকারি হাসপাতালে কিন্তু চিকিৎসা খরচ কম বেসরকারি হাসপাতালের তুলনায়। আমরা যদি বিমা কার্ডধারীদেরকে শুধুমাত্র বেসরকারি হাসপাতালমুখী করি তাহলে এই প্রোগ্রাম কিন্তু অনেক বেশি ব্যয়বহুল হয়ে যাবে। পাইলট প্রজেক্টের রেজাল্টটা নিয়ে সারা দেশে এটাকে হয়তো রিপ্লিকেট করা হবে। এটার একটা অনুমোদনের ব্যাপার আছে, এটার একটা কি বলবো ডিসেমিনেশন বা সবার মধ্যে জানানোর ব্যাপার আছে। সবার মতামত নিয়েই এটা করতে হবে। এদেশে বাস করে ক্রিকেট মাঠে পাকিস্তানকে সমর্থনকারীদের কুলাঙ্গার বলে অভিহিত করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমল মোজাম্মেল হক বলেছেন, তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। দুপুরে মন্ত্রণালয়ে ডিসেম্বর মাসব্যাপী পথে পথে বিজয় উৎসব নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এই মন্তব্য করেন। প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রাজশাহীর কাটাখালী পৌরসভার আব্বাস মেয়র বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্য করে সংবিধান ও মুক্তিযুদ্ধের অবমাননা করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রবণতা এক কথায় খুব এটা জাতির জন্য লজ্জা, জাতির জন্য লজ্জার ব্যাপার। আমরা এরকম কুলাঙ্গার দেশে থাকবে, এটা দুঃখ। আন্তর্জাতিক বাজারে কমলে দেশে ডিজেলের দাম কমানো হবে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। সকালে সচিবালয়ে কৃষির সাম্প্রতিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা জানান তিনি। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে বাড়লেও দেশে সারের দাম বাড়বে না। এছাড়া গত বছরের তুলনায় কৃষি পণ্য রপ্তানি 4 গুণ বেড়েছে। এসব পণ্য রপ্তানি করে দেশ $1 বিলিয়ন আয় করেছে বলেও জানান কৃষিমন্ত্রী। সারের কোনো দাম বাড়াবে না। যারা মেশিনগুলো বিদ্যুতের চলে, সেচের পাম্প, তাদের খুব অসুবিধা হবে না। তবে ডিজেলে অবশ্যই দাম তো অবশ্যই বাড়বে। দেখা যাক দামটা একটু ট্রেন্ডটা কমের দিকে আছে, যদি কমে তাহলে সরকারও ডিজেলের দাম কমাবে। সহিংস ইথিওপিয়া থেকে নিজ নাগরিক কর্মকর্তাদের দ্রুত দেশে ফেরার আদেশ দিল ফ্রান্স ও জার্মানি। মঙ্গলবারই দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয় জারি করে এই নির্দেশনা। এর আগেই তুরস্ক দেশটি থেকে নিজ নাগরিকদের ফেরানোর ঘোষণা দেয়। গেল সপ্তাহে একই সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠায় অস্থায়ী দফতরে কর্মকর্তাদের দ্রুত স্থানান্তরের কথা জানিয়েছে জাতিসংঘ। দাবি, নিরাপদ দূরত্ব থেকেই বহাল রাখা হবে সহযোগিতা। গুরুত্বপূর্ণ রাজ্যগুলো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর রাজধানী আদিস আবাবার কাছাকাছি পৌঁছে গেছে টাইগ্রে অঞ্চলের বিদ্রোহীরা। তাদের ঠেকাতে ফ্রন্টলাইনে যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন শান্তিতে নোবেল জয়ী প্রধানমন্ত্রী আবিই আহমেদ। আফ্রিকা দেশটিতে জারি রয়েছে 6 মাসের জরুরি অবস্থা। ইউরোপীয় ইউনিয়নে ফাটল ধরাতে চাইছে বেলারুশ। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে সীমান্তের অভিবাসন সংকট মানবসৃষ্ট, এমনটাই অভিযোগ ইইউর। দাবি, নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েও ভিন্ন কৌশল পাল্টাচ্ছে না দেশটি।
এদিকে প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, প্রতিবেশীর সাথে যুদ্ধ সহিংসতায় জড়াতে চান না, এই কারণেই অভিবাসন প্রত্যাশীদের দিচ্ছেন সর্বোচ্চ সহায়তা। পোল্যান্ডকে বলতে চাই, আমরা বর্বর নই, কোনো সংঘর্ষে জড়াতে চাই না, কারণ সীমা লঙ্ঘন করলে যুদ্ধ অবধারিত, তাতে শুধু দুর্যোগই বাড়বে। তাই অভিবাসন প্রার্থীদের সহযোগিতায় নেমেছি। তারা যদি ইরাক সিরিয়ায় ফিরতে চান সেই ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। আবার পোল্যান্ড জার্মানি ঢুকতে চাইলেও পাবেন সমান সহায়তা। ব্রাজিলে একটি ফুটপাথ ধসে গুরুতর আহত কমপক্ষে 33 জন। মঙ্গলবার দুর্ঘটনার পর সবাই হাসপাতালে চিকিৎসাধীন। দেশটির জয়েনভিল্লে শহরে চলছিল ক্রিসমাসের আগাম অনুষ্ঠান, সেটি দেখার জন্যই জড়ো হয়েছিলেন বিপুল সংখ্যক মানুষ। হঠাৎই ধসে পড়ে পায়ে চলার পথটি। আহতদের মধ্যে রয়েছে 12 শিশু এবং 21 প্রাপ্তবয়স্ক ব্রাজিলিয়ান। অনেকেই সড়কের সাথে লাগোয়া নদীতে গিয়ে পড়েন। তাদের উদ্ধারে 40 মিনিটের মতো বন্ধ রাখা হয় অনুষ্ঠান। এক সপ্তাহের কম ব্যবধানে মাঝ সড়কে আরও 8 ঝুলন্ত মরদেহ উদ্ধার হলো মেক্সিকোতে। মঙ্গলবার জাকাতেকাস প্রদেশে ঘটে এই ঘটনা। মরদেহগুলো রাস্তায় ফ্লাইওভার ও গাছের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। হত্যা রহস্য উদ্ঘাটনে চলছে তদন্ত। ধারণা, মাদক গ্যাংয়ের সদস্য ছিলেন নিহতরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা করা হয়েছে তাদের। চলতি সপ্তাহের দ্বিতীয় দফায় মরদেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে গোটা এলাকায়। এর আগে একই এলাকা থেকে 10টি মরদেহ উদ্ধার করে পুলিশ। সরকারি হিসাব অনুযায়ী চলতি বছর গেল 10 মাসে এলাকাটিতে সহিংসতায় অন্তত 950 মানুষ প্রাণ হারিয়েছেন। রাশিয়ার সাথে চলমান উত্তেজনার মাঝেই ইউক্রেনকে 2টি টহল জাহাজ দিল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার কৃষ্ণসাগরের ওডেসা বন্দরে পৌঁছায় জাহাজ দুটি। মূলত ইউক্রেনের সামরিক শক্তি বাড়াতে সহযোগিতার লক্ষ্যেই এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের। রাশিয়ার আগ্রাসন রুখতে ওয়াশিংটনের সহযোগিতাপূর্ণ মনোভাবকে সাধুবাদ জানিয়েছে কিয়েভ। এর আগে 2019 সালে দেশটিকে আরও 2টি নৌযান দিয়েছিল ওয়াশিংটন, প্রশিক্ষণও দিয়েছিল তাদের নৌবাহিনীকে। এদিকে ইউক্রেনের পক্ষে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সমর্থনে ক্ষুব্ধ রাশিয়া। ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীরকে হত্যার হুমকি দিয়েছে ইসলামিক স্টেটের কাশ্মীর শাখা। হুমকির পর থানায় মামলা করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার শ্বেতা চৌহান। ইমেইলে পাঠানো হুমকি দেয় গৌতমের পাশাপাশি তার পরিবারকেও হত্যার হুমকি দেওয়া হয়। এই ঘটনায় ভারতের এই সাবেক ক্রিকেটারের রাজেন্দ্রনগরের বাসার সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেই সাথে ইমেইল থেকে পাঠানো হুমকি ও অন্যান্য বিষয় খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। এর আগে 2018 সালে ক্রিকেট থেকে অবসরে যাওয়ার পর 2019 সালে বিজেপির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন গৌতম। সেই বছরও হত্যার হুমকি পেয়েছিলেন তিনি। আফগানিস্তানে যুদ্ধ করা যমজ 2 ভাইকে দেহরক্ষী হিসেবে বেছে নিয়েছেন তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। আফগানিস্তানে যুদ্ধে যাওয়ার আগে 2 ভাই সার্জিও রামেলেইরো ও আরেকজন জর্জ রামেলেইরো কর্মরত ছিলেন পর্তুগালের পুলিশ বিভাগে। সেখানে রাজনীতিবিদ ও বিচারকদের দেহরক্ষীর দায়িত্ব পালন করছিলেন তারা। রোনালদোর 2 দেহরক্ষীর সবচেয়ে বড় গুণ, বিপদে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন তারা। এর আগে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে যাওয়ার সময় রোনালদোর সাথে দেখা যায় এই 2 দেহরক্ষীকে। রাজধানীতে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি চাপায় মারা গেছেন নটরডেম কলেজের শিক্ষার্থী নাইম। দুপুরে গুলিস্তানে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে মোড় নিতে গিয়ে নাইমকে প্রথমে ধাক্কা ও পরে চাপা দেয় গাড়ির ড্রাইভার। এ সময় নাইম রাস্তায় পড়ে থাকলেও পুলিশ সহ কেউ সাহায্যে এগিয়ে আসেনি। নাইমের মৃত্যুর ঘটনায় বিকেলে গুলিস্তান ও সিটি কর্পোরেশন ভবনের সামনে সড়ক অবরোধ করে নটরডেম শিক্ষার্থীরা। ঘটনায় সুষ্ঠু তদন্ত করে বিচারের আশ্বাস দিয়েছে দক্ষিণ সিটি কর্তৃপক্ষ। বাড়ি খেয়ে ও মনে করেন গাড়ির সাথে বাড়ি খেয়ে সাইডে যাওয়া বাড়ি খেয়ে পরে মাথা ফাটছে। তারপর মনে করেন মাথা ফাটার পরে প্রায় বোধহয় ওইখানে 10 মিনিটের মতো হইউলা হয়, কেউ ধরে না। নড়তেছিল, ওইখানে ও জীবিতই ছিল। একমাত্র আজকে যদি এরকম হয়, আমি একটু দাবি করতে পারি পুলিশের জন্য আজকে যদি পুলিশ যদি একটু সাহায্য করতো, হয়তো বাঁচতে পারতো। গাড়ি এবং গাড়ি আরো আছে। এই ঘটনায় আমরা পরবর্তীতে আইনের পদক্ষেপ গাড়ি থেকে পুরো চালাইছে। তাজরিন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের আজ 9 বছর। 2012 সালের 24 নভেম্বর সাভারের আশুলিয়া নিশ্চিন্তপুরে কারখানাটির 114 জন শ্রমিক আগুনে পুড়ে মারা যান। আহত হন কয়েকশো শ্রমিক। সেই দুঃসহ স্মৃতি আজও ভুলতে পারেননি ক্ষতিগ্রস্তরা। শ্রমিক সংগঠনগুলো বলছে, নির্মম ঘটনার জন্য দায়ীদের কঠোর শাস্তির আওতায় এনে কর্মহারাদের পুনর্বাসন করতে কাজ করবে সরকার। তবে দীর্ঘ 9 বছরেও কাজে ফিরতে না পেরে হতাশায় কাটছে তাজরিনের ক্ষতিগ্রস্ত শ্রমিকদের। রোহিঙ্গা ইস্যুতে মালদ্বীপ বাংলাদেশের পাশে আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সকালে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে EATL ইনোভেশন হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও মালদ্বীপ সবসময় একই ফোরামে রয়েছে।
প্রধানমন্ত্রী মালদ্বীপ সফর করলে দুই দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় অনেকগুলো যুক্তি হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। কক্সবাজারের উখিয়ার অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে ৭ম দফায় ভাসানচরের পথে রোহিঙ্গা বোঝাই 6টি বাস। বেলা 11:30টার দিকে উখিয়া ডিগ্রি কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে 250 শতাধিক রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়। তাদের প্রথমে নেওয়া হবে চট্টগ্রামে, পরে নৌবাহিনীর তত্ত্বাবধানে জাহাজে করে 126টি পরিবারকে ভাসানচরে নিয়ে যাওয়া হবে। মঙ্গলবার সন্ধ্যা থেকে উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে স্বেচ্ছায় যেতে ইচ্ছুকদের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে নেওয়ার কাজ শুরু হয়। বাংলাদেশের সাথে সম্পর্কের টানাপোড়েন কেটে গেছে বলে দাবি করেছে তুরস্ক। দেশটির রাষ্ট্রদূতের ব্যাখ্যা, আঙ্কারায় সামরিক অভ্যুত্থানের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান আর রোহিঙ্গা সংকট এক্ষেত্রে প্রভাবক ছিল। দুদেশের শীর্ষ নেতৃত্বের বৈঠক হলে সম্পর্ক কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে বলে আশাবাদী তিনি। জামায়াত প্রসঙ্গে মুস্তাফা ওসমান তুরান বলেন, এদেশের কোনো রাজনৈতিক দল নিয়ে তুরস্কের বিশেষ অবস্থান নেই। Prime Minister Sheikh Hasina was one of the first world leaders সেনা অভ্যুত্থানের চেষ্টার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম প্রেসিডেন্ট এরদোগানকে চিঠি লিখেছিলেন। এছাড়া এত রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে তিনি যে মহৎ কাজ করেছেন সেটিও বিশাল ব্যাপার। যুদ্ধাপরাধের বিচার না, কোনো ইস্যুই বাংলাদেশ ও তুরস্কের সম্পর্কে প্রভাব ফেলতে পারবে না। করোনার কারণে চলতি বছর ঋণ পরিশোধে ছাড় রয়েছে। এবছর যে পরিমাণ ঋণ পরিশোধ করার কথা তার মাত্র 25% পরিশোধ করলে তাকে খেলাপি করা যাবে না। এর মধ্যেও ব্যাংক খাতের খেলাপি ঋণ বেড়ে আবার 1 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ পরিমাণ দাঁড়িয়েছে 1,01,150 কোটি টাকা, মোট ঋণের যা 8.12%। কর দিয়ে দেশের উন্নয়নে অংশ নিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। বলেন, দেশ গঠনে বিত্তশালীদের এগিয়ে আসার বিকল্প নেই, তবে কর নেবার ক্ষেত্রে হয়রানি এবং আতঙ্ক দূর করতে হবে। বলা হয়, করযোগ্যদের করের আওতায় আনাটাও জরুরি। অর্থমন্ত্রী জানান, করদাতারাই গেল 10 বছরের অগ্রগতির নেপথ্য নায়ক। পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রযুক্তি সক্ষমতা আরও বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। অপরাধের ধরন পাল্টেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রযুক্তি নির্ভরতা বাড়ছে। অপরাধ শনাক্ত করতে রাষ্ট্রীয় নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তি সুবিধা বৃদ্ধি করা খুবই জরুরি। এজন্য ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল এনটিএমসির কার্যক্ষমতা আরও বৃদ্ধি করা হচ্ছে। সমস্ত অপরাধের ধরনটাই পাল্টে যাচ্ছে এই মুহূর্তে এবং যাবে আরও বেশি করেই যাবে। তখন সাইবার ক্রাইম যে কী পরিমাণ আসবে সেটা আপনারা চিন্তাও করতে পারছেন না। সেই জায়গাটার প্রস্তুতির জন্যই আমরা অনেক কিছু পুলিশ বাহিনীকে অত্যাধুনিক করার জন্য আমরা যা যা প্রয়োজন পুলিশ বাহিনীকে সেই অনুযায়ী আমরা তৈরি করছি। বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স এর 8ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব নিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সকালে নাটোর জেলার কাদিরাবাদ সেনানিবাসের ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং এর প্যারেড গ্রাউন্ডে সামরিক রীতি ও ঐতিহ্য মেনে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে নির্দেশনামূলক বক্তব্যে সেনাপ্রধান বলেন, সুনামের কারণে মিশনে ইঞ্জিনিয়ার কোরের সদস্যদের চাহিদা বাড়ছে। কর্নেল কমান্ডার হিসেবে আমার সার্বক্ষণিক প্রচেষ্টা থাকবে কোর অফ ইঞ্জিনিয়ারদের চলমান আধুনিকায়ন ব্যবস্থাকে আরও বেগবান করা এবং নতুন সামরিক সরঞ্জাম সংযোজিত করে আরও উদ্যমী স্যাপার বাহিনী গড়ে তোলা। টেকনাফের শাহপরীতে 1 কেজি ক্রিস্টাল মেথ এবং 30,000 পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, রাত 4:45টায় পাশাপাশি দুটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হয়। বোট দুটিকে থামার জন্য সংকেত দেওয়া হয়। তাদের উপস্থিতি টের পেয়ে দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যায়। এ সময় পাচারকারী দল একটি প্লাস্টিকের বস্তা বোট থেকে সমুদ্রে ফেলে দিয়ে মিয়ানমার সীমান্তের দিকে পালায়। জব্দকৃত ক্রিস্টাল মেথ এবং ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ধামরাইয়ে বালিয়া ইউনিয়নে 3 যুবককে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত নবনির্বাচিত চেয়ারম্যানের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে দনিগ্রাম, খালপাড় ও কাওয়ালিপাড়া এলাকায় পৃথকভাবেই কর্মসূচি হয়। স্থানীয়রা অভিযোগ করেন, বালিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমানের পক্ষে কাজ না করায় 3 যুবককে লোহার শিকল দিয়ে বেঁধে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে চেয়ারম্যান সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে। পুলিশ চেয়ারম্যান মুজিবুর রহমান সহ 11 জনকে গ্রেফতার করে।
যুক্তরাষ্ট্রের উইসকনসিনে ক্রিসমাস প্যারেডে হামলাকারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে পুলিশ। মঙ্গলবার আদালতে তোলা হয় ড্যারেল ব্রুকসকে। 5টি হত্যা মামলায় অভিযোগ গঠন করা হয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে হতে পারে যাবজ্জীবন সাজা। শুনানির সময় কাঁদতে দেখা যায় অভিযুক্তকে। এদিকে গাড়ি চাপা দেওয়ার ওই ঘটনায় 8 বছর বয়সী আরেক শিশুর মৃত্যুর পর প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 6 জন। গত রোববার বড়দিনের এক প্যারেডে এলোপাতাড়িভাবে গাড়ি চালিয়ে যায় ব্রুকস। ঘটে হতাহতের ঘটনা। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও ইসরায়েল ইস্যুতে আলোচনায় বসলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মঙ্গলবার সোচিতে বৈঠকে বসেন এই দুই নেতা। এ সময় ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসনে ফিলিস্তিনের পক্ষে রাশিয়ার অবস্থান অপরিবর্তিত থাকবে বলে জানান পুতিন। এছাড়াও ফিলিস্তিনের উন্নয়নের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকারও এই নেতার। এদিন মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা। থ্যাঙ্কসগিভিংয়ের খাবার বন্টন করলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল। মঙ্গলবার ওয়াশিংটনে সেই কমিউনিটি কিচেনে হাজির হন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং সেকেন্ড জেন্টলম্যান ডগ ইমহফো। হাতে হাতে তারা বক্সে বিতরণ করেন টার্কির মাংস, আলু, শিম এবং তরকারি। খাবারগুলো চলে যাবে এতিমখানা, বৃদ্ধাশ্রম এবং দরিদ্র মার্কিনীদের কাছে। ক্রিসমাসের আগে পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য থ্যাঙ্কসগিভিং উদযাপন করেন পশ্চিমারা। চট্টগ্রাম মেডিকেল কলেজের 30 শিক্ষার্থীর বহিষ্কার আদেশ ঘিরে আরও অস্থিতিশীল হচ্ছে ক্যাম্পাস। বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে অধ্যক্ষের পদত্যাগ দাবি করেছে ছাত্রলীগের একাংশ। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ছাত্রলীগের এই অংশটি। এই অবস্থায় 27 নভেম্বর একাডেমিক কার্যক্রম শুরু হওয়া নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। 28 দিন পর আগামী 27 নভেম্বর ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রামে দিনব্যাপী অনুষ্ঠিত হলো এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার এক্সপো। হোটেল রেডিসনে BB 360 নামে একটি প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এই মেলায় চট্টগ্রাম এবং ঢাকা সহ দেশের স্বনামধন্য বিভিন্ন কনসালটেন্সি এজেন্সি অংশ নেয়। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, চায়না, ইন্ডিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনার যাবতীয় তথ্য পরামর্শ দেওয়া হয় শিক্ষার্থীদের। মেলায় ব্যাংকিং পার্টনার হিসেবে ছিল 3টি ব্যাংক। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণে চূড়ান্ত সুপারিশ অনুমোদন করেছে জাতিসংঘ। বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশনের প্লেনারি সেশনে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একমাত্র দেশ হিসেবে বাংলাদেশই এলডিসির 3টি লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হয়েছে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের প্রতিনিধি রাবাব ফাতেমা বিষয়টি নিশ্চিত করেন। টুইট বার্তে তিনি জানান, এই অর্জনের মাধ্যমে জাতীয় আকাঙ্ক্ষা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী রূপকল্প 2021 পূর্ণতা পেয়েছে। এ বিষয়ে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বাংলাদেশকে 2026 পর্যন্ত প্রস্তুতিকালীন সময় প্রদানের সুপারিশ করেছে। শরীয়তপুরের জাজিরায় চাঞ্চল্যকর কলেজ ছাত্রী ধর্ষণ মামলায় সাবেক মেয়র পুত্র মাসুদ ব্যাপারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সকালে এই রায় দেন শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল সালাম খান। 2019 সালে করা মামলায় বলা হয়, ওই ছাত্রীকে প্রায় উত্ত্যক্ত করত শরীফ সর্দার নামে এক আসামি। বিষয়টি মীমাংসার কথা বলে মেয়েটিকে মোবাইল ফোনে বাড়িতে ডেকে নেয় সাবেক মেয়র পুত্র মাসুদ ব্যাপারী। খালি বাসায় তাকে ধর্ষণও করে মাসুদ। বিষয়টি কাউকে জানালে মেয়েটিকে হত্যার হুমকিও দেয় সে। রায়ে আর এক আসামি শরীফ সর্দারকে বেকসুর খালাস দেন আদালত। খুলনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের 12 সদস্যকে আটক করেছে র্যাব। দুপুরে র্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানানো হয়। র্যাব জানায়, বেশ কিছুদিন ধরে কিং অব রূপসা নামের 20-25 জনের একটি দল বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল। এরই জের ধরে প্রতিপক্ষ গ্রুপের সাথে বিরোধ চলছিল তাদের। সাধারণ মানুষদেরও বিভিন্ন সময় অস্ত্র দেখিয়ে ভয় দেখানো, মারধর সহ হয়রানি করা হতো বলে অভিযোগ। এরই পরিপ্রেক্ষিতে তাদেরকে আটক করা হয় এবং তাদের ব্যবহৃত একাধিক অস্ত্র, মাদক ও মোটরসাইকেল জব্দ করা হয়। ঐতিহ্যবাহী নাচ, গান, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়ে গেল খাসি সম্প্রদায়ের বর্ষবিদায় অনুষ্ঠান। এতে বিভিন্ন এলাকা থেকে খাসিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ অংশ নেন। ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সংস্কৃতি ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন। খাসিয়াদের বর্ষবিদায়ের দিনব্যাপী অনুষ্ঠানে নাচ, গান ছাড়াও ছিল নানা ধরনের প্রতিযোগিতা। শুরু করব এবং এটি খাসিয়াদের সংস্কৃতি ধরে রাখার প্রয়াসে পালন করা হয়। নাচ গানের মধ্য দিয়ে আমাদের খাবারের ঐতিহ্যবাহী খাবার এবং আমাদের ঐতিহ্যবাহী পোশাক আমরা পরি। সংস্কৃতি, আমাদের ভাষা এবং আমাদের ধর্ম সম্পর্কে সচেতন করার জন্য এবং তারা যাতে তাদের নিজস্ব ধর্ম এবং সংস্কৃতির সম্পর্কে ধারণা লাভ করতে পারে, এই কারণে আমাদের এই আয়োজন।
রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের আয়োজনে প্রাইসিং অ্যান্ড সেফটি শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দক্ষিণ এশিয়ার সেফটি কমিউনিকেশনের প্রধান আকাশ আগারওয়াল। বনানীর হোটেল শেরাটনে আলোচনায় উবার কর্মকর্তারা একই দূরত্বে ভিন্ন ভাড়ার বিষয় তুলে ধরেন। বলেন, পিক আওয়ার, অফ পিক আওয়ার, চাহিদা যোগান এবং যানজটের কারণে ভাড়ার ভিন্নতা হয়। এছাড়া বাংলাদেশে সম্প্রতি উবারের নিরাপত্তা প্ল্যাটফর্ম আরও উন্নত করা হয়েছে বলে জানান আকাশ আগারওয়াল। 50 বছর পূর্তি উপলক্ষে একটি সামাজিক উদ্ভাবন মেলার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন, যেখানে দেশে প্রথমবারের মতো ইনোভেশন ফর ডেভেলপমেন্ট বই প্রকাশ করে সংস্থাটি। আজ সকালে রাজধানীতে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। তিনি সামাজিক উদ্ভাবন মেলা অনুষ্ঠানটির উদ্বোধন করেন। এ সময় তিনি বায়ু দূষণ মোকাবেলার উপর জোর দেন। মেলায় বাল্যবিবাহ রোধ সহ কম খরচে দুর্যোগ ঝুঁকি প্রতিরোধী বাড়ির মতো বিভিন্ন সামাজিক উদ্ভাবন প্রকাশ করা হয়, প্রদর্শন করা হয়। ওহাইওর 2টি কাউন্টিতে মাত্রাতিরিক্ত ব্যথানাশক ঔষধ সরবরাহের জন্য 3টি ফার্মেসিকে দায়ী করলেন যুক্তরাষ্ট্রের এক আদালত। মঙ্গলবার মাইল ফলকি মামলার রায়ে বলা হয়, ওয়ালগ্রিনস বুটস অ্যালায়েন্স, সিভিএস এবং ওয়ালমার্ট নেশাজাতীয় ওষুধগুলো সরবরাহ করত। আগামী শুনানিতে 2টি কাউন্টিকে কী পরিমাণ ক্ষতিপূরণ দেবে কোম্পানিগুলো সেটি নির্ধারণ করবেন আদালত। সিভিএস জানিয়েছে এই বিচারের বিরুদ্ধে আবেদন করবে তারা। বাকি 2 প্রতিষ্ঠানের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া মেলেনি। গেল 2 দশক ধরে মার্কিনীরা হতাশ এবং অবসাদ দূর করতে ফ্যান্টানিল ও অক্সিকন্টিনের মতো ব্যথানাশক ওষুধের প্রতি আসক্ত হয়ে পড়েন, যেগুলোর ওভারডোজের কারণে 1999 থেকে 2019 সাল পর্যন্ত 5 লাখ মৃত্যু রেকর্ড করা হয়। অভাবনীয় ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের শহর হ্যামট্রামকে। সামনে বেশ কিছুদিন রাষ্ট্রবিজ্ঞানী, সচেতন মুসলিম ও মুসলিম বিদ্বেষীদের নজর থাকবে সেখানে। সাম্প্রতিক ভোটে শহরটির মেয়র ও কাউন্সিলম্যান হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তারা সবাই মুসলমান। এর মধ্যে 2 জন আবার বাংলাদেশি বংশোদ্ভূত। যুক্তরাষ্ট্রের ইতিহাসেই প্রথম পুরোপুরি মুসলিম জনপ্রতিনিধি পরিচালিত শহরটির খবর জানিয়ে ছড়িয়ে পড়েছে এবং সেটি আলোচনায় রয়েছে নানা মাত্রায় এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিতের লড়াইয়ে আজ মুখোমুখি হবে সব জায়ান্টরা, যেখানে ম্যান সিটি মুখোমুখি হবে পিএসজির। 3 জয় ও 1টি হার নিয়ে গ্রুপের শীর্ষে ম্যান সিটি, তাই পিএসজির সাথে আধিপত্য বিস্তারের জন্য মাঠে নামবে গার্দিওলার দল। অপরদিকে 2 জয় ও 2 ড্র নিয়ে গ্রুপের দ্বিতীয় অবস্থানে পিএসজি। ম্যান সিটির সাথে জয় পেলেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে মেসি নেইমারের দলের। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। এদিকে গ্রুপ বিতে অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে এসি মিলানের। 4 পয়েন্টে টেবিলের 3 নম্বরে অবস্থান অ্যাটলেটিকোর। আর নকআউট পর্ব নিশ্চিতে জয়ের বিকল্প থাকছে না তাহলে ক্লাবটি। এদিকে 1 পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান এসি মিলানের, তাই জয় পেলে নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখবে তারা। এই গ্রুপের আরেক হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে লিভারপুল ও পোর্তো। 12 পয়েন্ট নিয়ে আগে থেকে টেবিলের শীর্ষে লিভারপুল। এই ম্যাচে জয় পেলেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে লিভারপুলের। 2টি ম্যাচে শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। দীর্ঘ 9 বছরের বিরতির পর শুরু হয়েছে নারী কাবাডি লিগ। বুধবার 11 দল নিয়ে ঢাকা কাবাডি স্টেডিয়ামে শুরু হয়েছে এবারের আসর। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ আনসার ও জামালপুর কাবাডি একাডেমি পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় আনসারের কাছে 66-7 পয়েন্টের বড় ব্যবধানে পরাজিত হয় জামালপুর। দেশে নারী কাবাডির চর্চা অনেকদিন ধরে চললেও খেলার সুযোগ তেমন তৈরি হচ্ছে না, যেখানে তৃণমূল থেকে উঠে আসছে না খেলোয়াড়। এদিকে 2012 সালে অনুষ্ঠিত সর্বশেষ টুর্নামেন্টে অংশ নেয় দলগুলোর মধ্যে একমাত্র আজাদ স্পোর্টিং ক্লাব ছাড়া নেই আর কোনো দল। এই ছিল সব খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।